হ্যালো ভবিষ্যতের কেবিন ক্রুরা, কেমন আছেন আপনারা? আমি ফ্লাই জব এভিয়েশন একাডেমি থেকে তাওহিদ বলছি। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর জানি ভাইবা বোর্ডে কমন একটা প্রশ্ন করে। শুধুমাত্র এভিয়েশন রিলেটেড প্রশ্নই না, যেকোনো ধরনের চাকরিতে একটা কমন প্রশ্ন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ইন্টারভিউয়ার জানে যে আমি ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা করব, আবার ক্যান্ডিডেটও জানে আমাকে এই প্রশ্নটা করা হবে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টেই এই প্রশ্নের উত্তরটা আসলে কোন জিনিসগুলো ইনক্লুড করে বলা উচিত সেই বিষয়ে কোনো ধারণা রাখতে পারে না, অথবা ঠিকমতো ডেলিভারি দিতে পারে না, বা এখানে আসলে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট যুক্ত করার জন্য সেটা সম্পর্কে তাদের ধারণা নাই। আপনি একটা কথা চিন্তা করেন তো, মানে খুবই একটা মজার বিষয়। ইন্টারভিউয়ার জানে আমি ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করবো, মানে প্রার্থীকে, আবার প্রার্থীও জানে আমাকে এই প্রশ্ন করা হবে। তো প্রশ্ন তো আউট হয়ে গেছে, তাই না? আউট হয়ে যাওয়া প্রশ্নটা, যেটা সবাই আগে থেকেই জানে আমাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হবে, কিন্তু এরপরও কেন এটা বারবার জিজ্ঞেস করে? কারণ নিজকে জানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কে, আমি কোন দিকটা ভবিষ্যতে ফলো করব, আমার ফিউচার কি, আমার স্কিল কি, আমার অতীত কি, এই নিজকে জানাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আধ্যাত্মিক একজন লোক বাংলাদেশে খুবই ফেমাস, যিনি হচ্ছেন লালন শাহ। লালন শাহর একটা কথা হচ্ছে নিজকে জানো, অর্থাৎ ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম যে নিজেকে জানে। এই কারণে ভাইবা বোর্ডে নিজকে জানার জন্য, অর্থাৎ তুমি তোমার সম্পর্কে কি জানো, এই জিনিসটাই এক্সপ্লেন করার জন্য এই প্রশ্নটা করে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে আসলে জানে না এটার প্রপার অ্যান্সারটা কি হবে। তবে আমি আজকে যে অ্যান্সারটার সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝাবো, সেটা অন্য চাকরির জন্য কেমন হবে সেটা আমি বলছি না, বাট এভিয়েশনে কেবিন ক্রু চাকরির জন্য ইন্টারভিউয়াররা মূলত কোন বিষয়ের উপর ফোকাস করে থাকে একজন ক্যান্ডিডেটের থেকে, সো ওই বিষয়টা আমি আজকে এক্সপ্লেন করবো। সুতরাং অন্য চাকরিতে এটা অ্যাপ্লাই করলে কতটুকু কাজে দেবে সেটা আমি জানি না, বাট এভিয়েশনে কেবিন ক্রু চাকরির জন্য, শুধুমাত্র কেবিন ক্রু চাকরির জন্য বা এভিয়েশনের অন্যান্য চাকরির জন্য এটা আসলে খুবই ইফেক্টিভ একটা ওয়ে হবে। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি, আমি বোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু শর্টকাট করে লিখেছি, আপনারা একটু বুঝে নেবেন। ইউর প্লাস সেলফ, অর্থাৎ তোমার প্লাস নিজের, মানে তোমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে বলতে গেলে টোটাল 3টা ভাগে ভাগ করেছি আমি। আপনারা খেয়াল করবেন 1, 2, 3 এই 3টা পার্টে ভাগ করেছি। আপনারা টেন্সের সাথে কিন্তু আবার এটা ম্যাচ করতে যাবেন না। আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর স্বার্থে বলেছি যে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স বা ফিউচার টেন্স ওভাবে মানে ম্যাচ করতে যাবেন না। প্রেজেন্টের মধ্যে কি কি আসবে, ফার্স্টের মধ্যে কি কি আসবে এবং ফিউচারে কি কি আসবে, এই বিষয়গুলো আসলে ইনক্লুড করে একটা সুন্দর অ্যান্সার আপনাকে বানাতে হবে। তবে এর ভিতর থেকে কিন্তু ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আমি ক্রস কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা করছি না। সো আপনি খেয়াল করেন প্রেজেন্টে 1 নাম্বার যে পার্ট, সেটাতে প্রেজেন্টে আপনার নাম এবং নামের মিনিং এই জিনিসগুলো জানতে হবে। এডুকেশন জিনিসটা আসবে, সেটা ইন্টারমিডিয়েট এবং অনার্স। যদি আপনি অনার্সের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়াশোনা করেন অথবা ফোর্থ ইয়ারে, সেটা মেনশন করবেন। তবে মিনিমাম ইন্টারমিডিয়েটটা মেনশন করতে হয়, এসএসসি মেনশন করার কোনো প্রয়োজন নেই। রেজাল্ট মেনশন করার কোনো দরকার নেই। আমি এইচএসসি পাস করেছি, অনার্সে বর্তমানে পড়াশোনা করছি, এই জায়গার মধ্যে এতটুকুই এনাফ। এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, দ্যাটস ইট। ফ্যামিলি সম্পর্কে বলতে হয় না, আমি আসলে সবাইকে এটা প্রেফার করি না। এটা আসলে ক্যান্ডিডেটের উপর নির্ভর করে। অনেক সময় ফ্যামিলির কথাটা বলতে হয়, আবার অনেক সময় বলতে হয় না। তবে আমি প্রেফার করব ফ্যামিলির ব্যাপারে বলার দরকার নেই। তারা এটা শোনার জন্য ইন্টারেস্টেড না যে আপনার ভাই কি করে, বোন কি করে, আপনার ছোট ভাই কি করে বা বড় ভাই কি করে, দরকার নেই। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফাদার্স প্রফেশন। এখানে আমি 2 স্টার দিয়ে রেখেছি, আপনারা এটা খেয়াল করেছেন। ফাদার্স প্রফেশন আসলে খুব জরুরি একটা বিষয়। কেন জরুরি বিষয়? বিশেষ করে এভিয়েশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা ছেলে যখন লক্ষ টাকা বেতনের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে, ওই রেসপন্সিবিলিটি বা ওই প্রেশারটা নেওয়ার মতো তার আসলে নিড আছে কিনা, ওই প্রয়োজন বিষয়টা আসলে বোঝানোর জন্য ফাদার্স প্রফেশনটা ম্যান্ডেটরি বলা উচিত। যদি আপনি না বলেন, আপনি দেখবেন যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন ফাদার্স প্রফেশনটা যদি এড়িয়ে যায়, তারপর আবার জিজ্ঞেস করে যে আপনার বাবা কি করে। তো এখন কথা, আপনাদের মনে এই জিনিসটা আবার ডাউট হতে পারে যে বাবার প্রফেশনের উপর নির্ভর করে কি আমাকে চাকরি দেবে, না সেটার উপর না। তার মানে এটাও আপনারা ভাবতে পারেন যে বাবা যদি বেশি বড়লোক হয় তাহলে আমাকে চাকরি দিবে না, বা গরিব হলে চাকরি দিবে না। না, এটা একদমই ভুল কথা। তারা আসলে আপনার বাবার প্রফেশনের উপর নির্ভর করে আপনাকে জাজ করবে না, তারা জাস্ট জানার জন্য আপনাকে প্রশ্নটা করবে। তাহলে এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে জানার জন্য প্রশ্ন করছে, ভালো কথা, এটার উপর নির্ভর করে যেহেতু আমাকে মানে যাচাই করবে না বা বাছাই করবে না, তাহলে এটা বলারই বা দরকার কি? এখানে অনেক ডিপ বিষয় আছে। হ্যাঁ, এটা এক্সপ্লেন করতে গেলে আমার আরেকটা ভিডিও বানাতে হবে। আপনারা জাস্ট এইটুকু বুঝে নেবেন যে আপনারা ফাদার্স প্রফেশনটা মেনশন করবেন। তবে এখানে মেনশন করার ক্ষেত্রে আবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ধরেন আপনার বাবা হচ্ছে একজন দোকানদার, আমি আপনার বাবাকে ছোট করছি না। কৃষকের ছেলেও কিন্তু কেবিন ক্রু হয়েছে। আর যাদের বাবা নাই তাদের কি? তাদেরও তো কেবিন ক্রু হয়েছে, তারাও তো হয়েছে। কৃষকের ছেলেও কেবিন ক্রু হয়েছে, কৃষকের মেয়েও কেবিন ক্রু হয়েছে। সব থেকে বড় কথা হলো যাদের বাবা নাই তারাও কেবিন ক্রু হয়েছে। তাহলে তার বাবার প্রফেশনের এখানে ম্যান্ডেটরি কেন? যার বাবা নাই সেও তো কেবিন ক্রু হয়েছে। কিন্তু এখানে বিষয়টা অন্য কিছু। যারা আসলে ফাদার্স প্রফেশন বা বাবা আছে, বাবার প্রফেশনটা যদি বলতে চান, সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক প্রফেশনটা বলতে হবে। যেমন আপনি যদি বলেন আমার বাবা হচ্ছে একজন পুলিশ অফিসার, তো পুলিশ অফিসার, পুলিশের কনস্টেবলের কিন্তু বেতন একরকম, কমিশনারের বেতন আবার আরেক রকম।
আবার আপনি যদি বলেন যে আমার বাবা একজন বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, তো এখন আপনার বাবা আসলে একজন শপকিপার, বাসার পাশে কোনো একটা দোকান আছে বা বাজারে একটা মুদি দোকান আছে, সে কিন্তু ব্যবসা করছে। আবার বসুন্ধরা কোম্পানির মালিক, সেও কিন্তু বিজনেস করছে, ব্যবসা করছে, কিন্তু তাদের মাসিক বা বছরের ইনকাম কিন্তু এক এক রকম পার্থক্য আছে। কারো হচ্ছে মাসিক ইনকাম দিয়েই হচ্ছে মাসের খরচ মাসে চলে, কেউ আবার কোটি কোটি টাকা ইনকাম করে। তো দুইটার পেশাই কিন্তু বিজনেস করা, কিন্তু আপনি আপনার বাবার স্পেসিফিক যে প্রফেশনটা শপকিপার, ওই ব্যাপারটা উল্লেখ করবেন যেন তারা খুব সহজেই বুঝতে পারে। আমার মনে হয় আপনাদের মনে এটা নিয়ে আরো কনফিউশন হতে পারে যে আসলে ফাদার্স প্রফেশনটার উপর কি নির্ভর করে কোনো কিছু হয় কিনা। প্লিজ আমাকে নেগেটিভলি নেবেন না, সিচুয়েশন আসলে এমন। এবং আপনারা এটাও ভুল বুঝবেন না যে বাবার প্রফেশনের উপর নির্ভর করে কি আমার চাকরি হবে কিনা, না এটা না। যার বাবা নাই তারও হয়েছে, বাট তারা এটা জিজ্ঞেস করে যে আপনার বাবা কি করেন, ফাদার্স প্রফেশনটা জিজ্ঞেস করে, কারণ এখানে অনেক ডিপ একটা বিষয় কাজ করে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। ঠিক আছে, এরপরে স্কিলের ব্যাপারটা। স্কিল আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পার্সোনাল স্কিল, একটা হচ্ছে প্রফেশনাল স্কিলস। প্রফেশনাল স্কিল বলতে আসলে কি বোঝায়, যেটা আমি কোনো কাস্টমার সার্ভিস রিলেটেড কাজ করেছি, ওখান থেকে আমি এই জিনিসটা শিখেছি, অথবা কোনো ধরনের ইভেন্ট, কলেজে বা ভার্সিটিতে আমার কোনো ধরনের ইভেন্ট হয়েছিল, সেখানে আমি টিম লিডার ছিলাম, সেখানে কাজ করেছি, ওই এক্সপিরিয়েন্সটা আমি এখানে বা ওই ধরনের স্কিলটা আমি এখানে বলতে পারি। এটা হচ্ছে প্রফেশনাল স্কিল। আর হচ্ছে পার্সোনাল স্কিল কোনটা, যেটা গড গিফটেড বা আমার মধ্যে আগে থেকেই আছে, বা আমি জন্মগতভাবে এমন, অথবা আমি শিখেছি, নিজে নিজে শিখেছি, এই ধরনের স্কিলগুলোর মতো পার্সোনাল স্কিল। এরপর হচ্ছে হবি। হবিটা আমি লাল দাগ দিয়ে গোল করে রেখেছি, এটা চাইলে বলতে পারেন, আবার না বললেও সমস্যা নেই। এরপরে 2 নাম্বার জায়গায় চলে আসতে হবে, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস জব এক্সপিরিয়েন্স। এর মানেটা হচ্ছে আপনার কোনো ধরনের কাস্টমার সার্ভিস জব এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আপনি মেনশন করবেন। এখন কাস্টমার সার্ভিস জব এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়, যেটা কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা দোকানের শপকিপার ছিলেন, সেলসম্যানের দায়িত্বে ছিলেন, অথবা স্বপ্ন সুপার শপে আপনি কাজ করেছেন, মানে যে কাজগুলো মূলত মানুষকে হ্যান্ডেল করা, মানুষকে কোনো জিনিস সার্ভিস দেওয়া, এই বিষয়গুলো মূলত কাস্টমার সার্ভিস রিলেটেড জব। আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করেছেন, এটা কিন্তু কাস্টমার সার্ভিস না। আবার অনেকে আবার এটা বলতে পারে যে আমি অনলাইন গেমিং এর টিম লিডার ছিলাম, না, সেটা আবার কাস্টমার সার্ভিস রিলেটেড জব না। বা আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করেছি, বিদেশি কাস্টমারকে আমি হ্যান্ডেল করেছি, ওটাও আসবে না। কারণ কেবিন ক্রুদের কাজটা কোনো অনলাইনে না, এটা প্র্যাকটিক্যাল কাজ, প্যাসেঞ্জারকে প্র্যাকটিক্যালি সার্ভিস দেওয়া, রাইট? সো আপনার যে নলেজটা বা স্কিলটা প্রয়োজন হবে, সেটা প্র্যাকটিক্যাল স্কিল হতে হবে। অনলাইনে কি করেছেন আপনি সেটার উপর বেস করে না। অনেকে আমাকে এটাও বলে যে ভাই আমি একটা গ্রুপের মডারেটর ছিলাম, একটা পেজের মডারেটর ছিলাম, তাহলে এটাকে মেনশন করবো, কি লাভ, কি দরকার? তুমি পেজ সামলিয়েছো, মানুষকে অনলাইনে তুমি কথা বলে কনভিন্স করেছো বা কিছু একটা করেছো, সেটা অনলাইনে, প্র্যাকটিক্যালি না। ওগুলো কিন্তু এখানে আসবে না। অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনি চাক্ষুষ মানুষকে হেল্প করেছেন, সার্ভিস দিয়েছেন কোনো কাজে, সেটা কাস্টমার সার্ভিস। যে আপনি হোটেলের ওয়েটার ছিলেন, বড় কোনো ক্যাফেতে চাকরি করেছেন, বা 5 স্টার হোটেলে চাকরি করেছেন, এগুলো কিন্তু আবার কাস্টমার সার্ভিস রিলেটেড জবের মধ্যে পড়ে। ওই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করবেন, তারা কিন্তু এটা নিয়ে আপনাকে অনেক প্রশ্ন করবে, যেগুলো ক্রস কোয়েশ্চেন। বাই দ্য ওয়ে, এগুলোর থেকেও কিন্তু আপনাকে ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ক্রস কোয়েশ্চেন কি কি হতে পারে সেটা আপনারা নোট করে নেবেন। আমি আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে নোট করে শেখাই। প্রত্যেকটা টপিকের মিনিমাম 5 থেকে 7টা ক্রস কোয়েশ্চেন মাথায় রাখতে হবে, কখন কোনটা জিজ্ঞেস করে তার কোনো নিশ্চয়তা নেই। এরপরে চলে আসি ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে ছোটখাটো অনেক ধরনের ইভেন্ট করে থাকি, সেই ইভেন্টগুলোতে যদি আপনি মেম্বার থাকেন বা লিডার থাকেন, ওইটাও কিন্তু মোটামুটি একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, যে আমি কলেজ লাইফে এরকম করেছিলাম বা ভার্সিটি লাইফে আমি এরকম করেছিলাম, সেখান থেকে এই ধরনের এক্সপিরিয়েন্সটা আমি পেয়েছি। ঠিক আছে, এটা খানিকটা ইম্প্যাক্ট পড়তে পারে, তবে কিন্তু জব এক্সপিরিয়েন্সের মতো ওরকম ফুললি না। তবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমার তো জব এক্সপিরিয়েন্স নাই। যদি না থাকে তাহলে এটা বলবেন না। এখন আবার এটাও প্রশ্ন করতে পারেন, তাহলে যাদের জব এক্সপিরিয়েন্স আছে, মানে কাস্টমার সার্ভিস জব এক্সপিরিয়েন্স আছে, তারা কি তাহলে বেশি প্রায়োরিটি পাবে? এমন কিন্তু না, প্লিজ এটা ভাববেনই না। আমি বলেছি যাদের আছে তারা বলবে, যাদের নাই তারা বলবে না। আবার যাদের নাই তারা কিন্তু আবার ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কোনো কারণ নাই যে আমাকে হয়তো বা তারা নিবে না, কারণ আমার তো কাস্টমার সার্ভিস কোনো এক্সপিরিয়েন্স নাই। নেভার, এই ধরনের কোনো চিন্তাই করা যাবে না, কারণ তারা ফ্রেশারও নাই, এক্সপিরিয়েন্স পার্সনও নাই। আবার এখানে এক্সপিরিয়েন্সড পার্সন বলতে অনেকে আবার মনে করে যে কোনো এক্সপিরিয়েন্স না, যে কোনো এক্সপিরিয়েন্স না কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স। আবার এটা ভাববেন না যে সার্কুলারে উল্লেখ করা থাকে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স বলতে আবার বোঝায় কেবিন ক্রু হিসেবে অন্য কোনো এয়ারলাইন্সে কাজ করেছেন কিনা সেই এক্সপিরিয়েন্স। এটা কিন্তু আবার এটা না, সুতরাং আবার একসাথে গোলাবেন না। আচ্ছা, 2 নাম্বার পার্টটা কমপ্লিট করার পর এরপর আপনাকে 3 নাম্বার পার্টে যেতে হবে। এগুলাকে কম্বাইন করে আপনাকে একটা অ্যান্সার তৈরি করতে হবে। 3 নাম্বার পার্টটা হচ্ছে ফিউচার, অর্থাৎ এই চাকরি করে বা এখানে এসে এই ক্যারিয়ার আপনি যদি অ্যাকসেপ্ট করেন বা এই ক্যারিয়ারে আসেন, তাহলে আপনার ফিউচারের গোলটা কি? এই ফিউচারের গোলটা আসলে ক্যারিয়ার গ্রোথ। 1 নম্বর যে বিষয়টা হচ্ছে আমার এই ক্যারিয়ারটাকে আমি আরো বড় করতে চাই, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ফ্যামিলি রেসপন্সিবিলিটি কি? যে আমি এই চাকরি করে শুধুমাত্র আমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করবো, ব্যাপারটা তা না। আমি আমার পরিবারের দায়িত্ব নিতে চাই।
এটা যদি আপনি বলেন তাহলে তারা বুঝবে কি যে এই স্টুডেন্টের মধ্যে আসলে ক্যাপাবিলিটি আছে রেসপন্সিবিলিটি নেওয়ার মতো, ওই ধরনের অ্যাবিলিটি আছে। সে যদি এই বয়সে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়ার মতো মাইন্ডসেট তার মাইন্ডে ঢুকাতে পারে বা সেট করতে পারে, তাহলে নিশ্চয়ই এই বয়সে সে একটা এয়ারক্রাফটের মধ্যে কয়েকশো যাত্রীকে সার্ভিস ভালোভাবে দিতে পারবে। কিভাবে? কারণ তার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো মাইন্ডসেট আছে। সুতরাং আপনি ফ্যামিলি রেসপন্সিবিলিটির ব্যাপারটা এই ফিউচার পার্টের মধ্যে ইনক্লুড করবেন। এটা 1 নম্বরে আসবে, এটা 2 নম্বরে আসবে, এটা 3 নম্বরে আসবে। এরপর হচ্ছে ফিনান্সিয়াল মুভেবিলিটি। ফিনান্সিয়াল মুভেবিলিটি বলতে আমার আর্থিক স্থিতিশীলতা, অর্থাৎ এখন যে সিচুয়েশন আমার ফ্যামিলিতে আছে সেটা আমি এক ধরনের স্ট্যাবল সিচুয়েশনে নিয়ে যেতে চাই। আমার ফিনান্সিয়ালি যেন কষ্ট করতে না হয়, সেটা আমারও যেন কষ্ট করতে না হয়, আমার বাবা মারও যেন কষ্ট করতে না হয়, আমার ফ্যামিলির যেন কষ্ট করতে না হয়। তো রেসপন্সিবিলিটি নিতে পারলেই তো আমি ফিনান্সিয়াল মুভেবিলিটি আনতে পারবো ফ্যামিলিতে, তাই না? সো এই 3টা পার্ট ফিউচার গোলে আসবে, এই কয়েকটা পার্ট হচ্ছে আপনার প্রেজেন্টে আসবে, আর এই কয়েকটা পার্ট হচ্ছে ফার্স্টে আসবে। অর্থাৎ বলার ক্ষেত্রে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পেরেছেন? এরপর প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আবার ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এটা কেন করতে চান, ওইটা কেন করতে চান, এটা কি হয়েছে, এটার কি আছে, এই ধরনের অনেক ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সেগুলো আবার আপনাকে সুন্দর করে নোট করে নিতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট ভাবে আমি আমাদের শিক্ষার্থীদের শিখিয়ে থাকি, আমাদের কোচিং এর অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের শিখিয়ে থাকে। বুঝতে পেরেছেন? আশা করি টেল মি অ্যাবাউট ইউরসেলফ অর টেল আস অ্যাবাউট ইউরসেলফ অর এক্সপ্লেইন অ্যাবাউট ইউরসেলফ, এই ধরনের প্রশ্নগুলো অর্থাৎ নিজ সম্পর্কে বলার যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা আপনারা এইভাবে সুন্দর করে সাজাবেন। ঠিক আছে? আর যদি আপনারা একেবারে ফুললি কেবিন ক্রু অথবা এয়ারলাইন্সের বা এয়ারপোর্টের অন্যান্য জবগুলোতে নিজের ক্যারিয়ার গ্রোথ যেটাকে বলা হয়েছে, নিজের ক্যারিয়ার সেট করতে চান এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে চান, ফিনান্সিয়াল মোবিলিটি আনতে চান, তাহলে ফ্লাই জবের একটি কোর্স করলেই হবে। আমাদের কোর্সের মেয়াদ 3 মাস হলেও এটা চাকরি না হওয়া পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন। অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু আমাদের কোর্স হয়ে থাকে। চাকরি না হওয়া পর্যন্ত সাপোর্ট, এটিএস ফ্রেন্ডলি সিভি বানানো, অ্যাপ্লিকেশন করে দেওয়া, যখন যে সুবিধা দরকার সব কিছুই আমাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আমরা দিয়ে থাকি। আপনার শুধুমাত্র কোর্সে একবার এনরোল হলেই হবে। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে, ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। আর আরেকটা অনেস্ট কথা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্যাচে যখন আমরা অ্যানাউন্স করি তার কিছুদিন পরেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে? সো আপনারা যদি দেরি করেন যে পরে ভর্তি হবে এটা সেটা, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না। ক্যারিয়ারের জন্য এক চুলো ছাড় নয়, আজকে বললে আজকেই। আর বাঙালি, বিশেষ করে আমাদের দেশের শিক্ষার্থীদের অলসতা খুব বেশি। কালকে থেকে প্রিপারেশন নেব, অমুকটা তমুকটা, এই ধরনের বিভিন্ন ধরনের উসিলা দিয়ে তারা নিজের ক্যারিয়ারটাকে পেছনে নিয়ে যায়, নিজেকে অন্যদের তুলনায় পিছিয়ে ফেলে। এটা করবেন না। আবার অনেকে বলে যে আমার ওজন একটু বেশি আছে, কমিয়ে তারপরে হচ্ছে প্রিপারেশন নেই। না, আপনি যখন একসাথে দুটো করবেন তখন আপনার ওই জিনিসটা মাথায় থাকবে। আমার তো কেবিন ক্রু হতে হবে, আর কেবিন ক্রু হতে গেলে আমার কি করতে হবে? ওজন কমাতে হবে, পড়াশোনা করতে হবে। আমি সব সময় আমার ভিডিওতে, লাইভে, আমার ক্লাসের মধ্যে সবসময় একটা জিনিস বলে থাকি, এভিয়েশনে বিশেষ করে কেবিন ক্রু চাকরি বা অন্যান্য চাকরি যদি আপনি করতে চান, আপনাকে 3টা জিনিসের উপর ফোকাস করতে হবে। 1 নাম্বার মাইন্ডসেট, মাথার মধ্যে এটা সেট করে নিতে হবে আমি এই প্রফেশনে যাব। 2 নাম্বার ফিজিক্যাল প্রিপারেশন। ফিজিক্যাল প্রিপারেশন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আমি ফিজিক্যালি ফিট কিনা। আমার ওজন কম থাকলে বাড়িয়ে নিতে হবে, বেশি থাকলে কমিয়ে নিতে হবে, বা কোনো ধরনের ছোটখাটো ইস্যু থাকলে সেগুলো ডাক্তার দেখিয়ে বা যেভাবে হোক নিজেই সমাধান করতে হবে। তারপরে হচ্ছে 3 নাম্বার স্টাডি প্রিপারেশন। আর বাঙালিদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশের শিক্ষার্থীদেরকে আমি বলি, স্টাডি প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশন দুটো একসাথে নাও, নয়তো তোমার কোনোটাই হবে না। কারণ আমি দেখেছি, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যারা ফিজিক্যাল প্রিপারেশন নিয়ে তারপরে স্টাডি প্রিপারেশন নিতে যায়, পারে না। তো একসাথে দুইটা নিতে হবে। একসাথে দুইটা নিলে তোমার ওই কাজের প্রতি সিরিয়াসনেস থাকবে, ফিজিক্যাল প্রিপারেশনের প্রতি সিরিয়াসনেস থাকবে, এবং স্টাডি প্রিপারেশনের মধ্যেও সিরিয়াসনেস থাকবে। আর বাই দ্য ওয়ে, আমাদের এই যে প্যাটার্নে পড়ানোর সিস্টেমটা, এটা সহ অন্যান্য হাইপোথেটিক্যাল বা অ্যানালিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার দেওয়া, সাইকোলজিক্যালি কি কি ফ্যাক্টগুলো ওখানে থাকে, বিশেষ করে ওখানে তো কেবিন ক্রুদের পরীক্ষায় সাইকোলজিস্ট থাকে। আপনার ওই সাইকোলজিক্যাল যে বিষয়গুলো যদি আপনি ভালোভাবে জানেন, তারা সাইকোলজিস্ট আপনাকে খুব ভালোভাবে পিক করবে। সো ওই বিষয়গুলো আসলে আমাদের এখানে শেখানো হয়। আর আমাদের এখানে মক টেস্ট, যেটাকে বলে মক ভাইবা, ইন্টারভিউ ফেস করার যে বিষয়টা, সেটা আনলিমিটেড থাকে। অফলাইন শিক্ষার্থীরাও আনলিমিটেড মক ভাইবা দিতে পারে, অনলাইন শিক্ষার্থীরাও আনলিমিটেড মক ভাইবা দিতে পারে। আর ভাইবা দিলে এই যে কথা বলার যে নার্ভাসনেসটা, সেটা কমে যাবে এবং কনফিডেন্সটা বেড়ে যাবে। আর আপনি শিখতে পাবেন যে কোন কোন বিষয়গুলো আসলে ওনারা ফোকাস করে। ওই বিষয়টার উপর আপনি নিজে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ভালো করতে পারবেন। আপনার যে ক্যারিয়ার গ্রোথ এভিয়েশনে, সেটা ডেফিনেটলি সাকসেস হতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্টাডি প্রিপারেশন আবার 2 রকমের। সেটা হচ্ছে, ধরেন আপনার ব্রেইনে আপনি যা দিয়েছেন, আইকিউর জন্য পড়াশোনা, এমসিকিউর জন্য পড়াশোনা, রিটেনের জন্য পড়াশোনা, সেটা আপনার ব্রেন থেকে ডেলিভারি হবে। কিন্তু প্র্যাকটিক্যাল একটা স্টাডি প্রিপারেশন আছে, তা হচ্ছে এই যে ভাইবা। অনেকে আপনারা বাসায় বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করেন, কিন্তু যখন 3, 4 জন, 5 জন, 6 জন ইন্টারভিউয়ার থাকে, কখনো কখনো 8 জন ইন্টারভিউয়ার থাকে,
ভাইবা নেওয়ার অফিসার 8 জন থাকে, তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়। ওই যে প্র্যাকটিক্যাল বিষয়টা, এই প্র্যাকটিক্যাল বিষয়টা আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখনই আপনি ভালো করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে কিছু হলেও শিক্ষা দিয়েছে। আর আপনারা যদি আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে 01951741000 01951741000 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, অফিসে এসে কথা বলতে পারবেন। আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। যারা ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড এই অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।